একটি ছোট্ট গ্রামে পুকুরের ধারে দুই বোন বাস করত। বড় বোন সীমার স্বামী দীর্ঘকাল ধরে অসুস্থ ছিলেন। সংসারের অবস্থা ভালো ছিল না, তাই সে রোজ তার ছোট বোন রাধার বাড়িতে কাজ করতে যেত। রাধার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। তার বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু স্বভাবের দিক থেকে সে ছিল খুব কৃপণ ও স্বার্থপর। প্রতিদিন সকালে সীমা তাড়াতাড়ি নিজের বাড়ির সব কাজ সেরে রাধার বাড়ির দিকে রওনা হতো, যাতে কিছুটা পরিশ্রম করে নিজের সংসার চালাতে পারে। আরে দিদি, আজ আবার তোমার দেরি হয়ে গেল। সকাল সকাল এত বড় বাড়ির কাজ পড়ে থাকে আর তুমি শান্তিতে বাড়িতে বসে থাকো। একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল। যাকগে, যখন এসেই পড়েছ, চলো কাজে লেগে পড়ো। ক্ষমা করে দিস বোন, আমার ছোট্ট ছেলেটা সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, তাই দেরি হয়ে গেল। আমি তাড়াতাড়ি সব কাজ করে দেব। ঠিক আছে, চলো। প্রথমে উঠোন আর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে দাও। বাড়ি একদম ঝকঝক করা চাই। এরপর রান্নাঘরে গিয়ে সব বাসন ধুয়ে দিও। আর হ্যাঁ, কাজ একদম ঠিকমতো হওয়া চাই। সীমা সাথে সাথে কাজে লেগে যায়। সবার প্রথমে রাধার বাড়ির উঠোন, বারান্দা আর সব ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে। সে প্রতিটি কোণ ভালোভাবে পরিষ্কার করে। তারপর বাসন মাজতে বসে যায়। ওদিকে রাধা শান্তিতে বসে চা খেতে থাকে। আচ্ছা শোনো, সব কাজ তো তুমি করেই দিয়েছ। এবার এই যে চাল রাখা আছে, এর থেকে ভালো দানাগুলো আলাদা করে দাও। ভাঙা চাল আর নোংরা আলাদা করে দিও। আমার বাড়িতে শুধু ভালো চালেরই রান্না হয়, বুঝেছ? আর তারপর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারও বানিয়ে দাও। সীমা চুপচাপ বসে চাল পরিষ্কার করতে থাকে। তারপর রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে লাগে। সে মনে মনে ভাবতে থাকে যে রাধা বলেছিল যে সে টাকা দেবে না ঠিকই, কিন্তু রোজকার কাজের বদলে শস্য দেবে। সীমার আশা ছিল যে এই চালের মধ্য থেকে সেও একটু ভালো অংশ পাবে। রাধা, তুই যেমনটি বলেছিলি আমি ভালো চাল আর ভাঙা চাল আলাদা করে দিয়েছি, তুই দেখে নে। সব কাজ শেষ করার পর সীমা নিজের বাড়ির দিকে রওনা হতে যায়। তখনই রাধা তাকে ডাক দিয়ে থামায়। দাঁড়াও দিদি, এই নাও, এই ভাঙা চাল। আমার বাড়িতে তো কেউ এগুলো খায় না, তাই তুমিই নিয়ে যাও। তোমার বাড়িতে সবাই এগুলো আরাম করে খেয়ে নেবে। রাধা ভাঙাচোরা দানার কিছুটা চাল একটা থলিতে ভরে সীমার হাতে ধরিয়ে দেয়। সীমা কোনো কথা না বলে চালগুলো নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। তার চোখে জল থাকে, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ আসে না, কারণ সে জানত যে তার অসহায়তা আর দারিদ্র্যের মধ্যে এই চালটুকু তার জন্য অনেক দামি। সীমা বাড়ি গিয়ে সেই চালই রান্না করে এবং তার স্বামী ও বাচ্চাকে খাইয়ে দেয়। পরের দিন সকালে আবার একই রুটিন শুরু হয়। ভোরবেলা সীমা দরজায় কড়া নাড়ে। আরে দিদি, আজ তো তাড়াতাড়ি এসেছ। ভালো হয়েছে। শোনো, আজ আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। তুমি তাড়াতাড়ি ঝাড়ু ও ঘর মোছার কাজ সেরে নাও। বাসন মেজে তারপর রান্নাঘরে গিয়ে মাছ রান্না করে দাও। কিন্তু হ্যাঁ, মশলা খুব ভালো করে বাটবে। মাছ যেন একেবারে সুস্বাদু হয়। আমার স্বামী কিন্তু ঝাল পছন্দ করেন। ঠিক আছে বোন, তুই যা বলবি। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে মাছ রান্না করে দিচ্ছি। সীমা চুপচাপ কাজ করতে থাকে। সে আজও মনে মনে ভাবতে থাকে যে তার ছেলে ছোটুর এই মাছ খুব পছন্দ। সীমা মশলা বাটে, পেঁয়াজ রসুনের ফোড়ন দেয়। এরপর মাছ ভেজে অনেক পরিশ্রমে সুস্বাদু তরকারি তৈরি করে। গোটা বাড়িতে সুগন্ধ ছড়িয়ে পড়ে। রাধা এসে দেখে বলে, বাহ, আজ তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে খাবার দারুণ হয়েছে। আজ তো ওনার খুব ভালো লাগবে। তুমি আজ বেশ পরিশ্রম করেছো। রাধা এবং তার স্বামী আরাম করে বসে মাছ খেতে শুরু করে। সীমার চোখে হালকা একটা আশার ঝলক দেখা যাচ্ছিল যে হয়তো আজ রাধা তাকেও সামান্য মাছ দেবে, যাতে সে তার সন্তানের জন্য নিয়ে যেতে পারে। সন্ধ্যায় সীমা তার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য এগোয়। তখনই রাধা তাকে থামায়। দাঁড়াও দিদি, আজ তোমার জন্য কিছু আছে। এই নাও, কাল রাতের বেঁচে যাওয়া ভাত আর সবজি রাখা ছিল। এগুলো বাড়ি নিয়ে গিয়ে গরম করে খেয়ে নিও। সীমা কোনো অভিযোগ না করে বাসি ভাত আর নষ্ট হয়ে যাওয়া সবজির থলিটি তুলে নেয় এবং নিজের বাড়ির দিকে চলতে শুরু করে। দিনের পর দিন এভাবেই কেটে যায়।
সীমা রোজ সকালে রাধার বাড়িতে কাজ করতে যায় এবং ফেরার সময় রাধা তাকে কিছু না কিছু বাসি বা নষ্ট খাবার দিয়ে পাঠায়। একদিন রাধা বলল, শোনো দিদি, কাল তুমি সকাল সকাল তাড়াতাড়ি চলে এসো। আমার স্বামীর ব্যবসায় অনেক বড় লাভ হয়েছে, তাই বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রচুর অতিথি আসবেন এবং অনেক মিষ্টি ও খাবার দাবার তৈরি হবে। বুঝেছ তো, আমার তোমার সম্পূর্ণ সাহায্য প্রয়োজন। পরদিন সকালে সীমা তাড়াতাড়ি উঠে নিজের বাড়ির কাজ সেরে বেরোচ্ছিল। এমন সময় তার ছেলে বাইরে এলো। মা, আজ তুমি এত সকালে কোথায় যাচ্ছ? খালার বাড়ি তো তুমি রোজ আর একটু পরেই যাও। সীমা আদর করে বলল, বাবা, আজ তোর খালার বাড়িতে বড় আয়োজন আছে। অনেক অতিথি আসবেন আর প্রচুর মিষ্টি তৈরি হবে, তাই আমাকে আজ তাড়াতাড়ি যেতে হচ্ছে। মা, ও মা, তুমি আজ আমাকে সাথে নিয়ে যাও না। আরে বাবা, তোর বাবার শরীরটা ঠিক নেই। তুই যদি আমার সাথে যাস তাহলে তোর বাবাকে দেখবে কে? ঠিক আছে মা, খালা নিশ্চয়ই আমাদের জন্যও মিষ্টি দেবেন। তুমি নিয়ে এসো মা, আমি অপেক্ষা করব। সীমা নিজের ছেলেকে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার মনে এই কথাটা ঘুরপাক খাচ্ছিল যে তার বোন পুরো গ্রামকে নেমন্তন্ন করেছে, কিন্তু তাকে একবারও বলেনি যে সে যেন তার ছেলেকে সাথে নিয়ে আসে। রাধার বাড়ির উঠোনে বেশ ভিড় আর কোলাহল ছিল। নানা রকমের খাবার তৈরি হচ্ছিল, জাফরান বাদামের পায়েস, লুচি, কচুরি, পোলাও আর মিষ্টির সুগন্ধে পুরো বাড়ি ম ম করছিল। আরে, তুমি এসে গেছো? চলো এবার তাড়াতাড়ি কাজ শুরু করো। আজ আমাদের বাড়িতে অনেক অতিথি আসতে চলেছেন, কোনো ত্রুটি থাকা চলবে না। সীমা তাড়াতাড়ি সব কাজে লেগে পড়ল। সে প্রতিটি কোণ পরিষ্কার করল। অতিথিরা একে একে চলে এলো। অতিথিদের বসিয়ে খাবার পরিবেশন করা হল। ধীরে ধীরে সব অতিথি খাওয়া দাওয়া সেরে নিজেদের বাড়ি ফিরে গেলেন। কিন্তু তখনও অনেক খাবার আর মিষ্টি বেঁচেছিল। রাধা বলল, তুমি এক কাজ করো, এগুলো সব তুলে রান্নাঘরে ঠিক করে রেখে দাও, আর মিষ্টির হাঁড়ির নিচে যে গুঁড়ো আর চিনি জমে আছে সেটা বের করে আলাদা করে দিও। সীমা বিনা বাক্যব্যয়ে সব কাজ করে দিল। রাধা নিজের ঘরে একটি পুটলি হাতে দাঁড়িয়েছিল। সে সীমাকে ডেকে বলল, নাও দিদি, এটা তোমার জন্য। বড় হাঁড়িতে মিষ্টির যে ভাঙাচোরা টুকরোগুলো বেঁচেছিল আর ধারগুলোতে যে চিনি লেগেছিল, এসব তুমি নিয়ে যাও। তোমার ছেলেকে খাইয়ে দিও, কারণ আমার বাড়িতে তো এসব কেউ খাবে না। সীমা চুপচাপ সেই মিষ্টির টুকরোগুলো নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়ল। আজ সে বুঝে গিয়েছিল যে তার বোনের মনে এতটুকুও মানবতা নেই। হে খোদা, তুমি আমায় মুক্তি দাও। আমি যে এই দারিদ্র্য আর অসহায়ত্ব নিয়ে বাঁচতে পারছি না। ছেলেটা আমার মিষ্টি খেতে চেয়েছিল, এই অভাগী মা সেই আবদারটুকুও পূরণ করতে পারল না। এর মধ্যেই এক সাধু বাবা এসে হাজির সীমার সামনে। কি রে মা, কি হয়েছে তোর? তুই এখানে বসে কাঁদছিস কেন? বাবা, কি আর বলবো তোমায়, এই অসহায়ত্ব নিয়ে যে আর পারছি না। ছোট বোনের বাড়িতে আজ বিরাট অনুষ্ঠান ছিল, কত মানুষ এসেছে, কত খাবার রান্না হয়েছে, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে যেতে বলেনি। আসার সময় চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির গুঁড়ো দিয়েছে আমায়। ছেলেটা আমার মিষ্টি খাবে বলে আমার জন্য পথ চেয়ে বসে আছে। আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো বাবা? চিন্তা করিস না মা, উপরওয়ালা সব ঠিক করে দিবে মা। খোদা তালার উপর ভরসা রাখ। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। সীমাও ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। সীমা যখন তার বাড়ির বাইরে পৌঁছালো, তখন তার ছেলে দরজায় বসে তার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি এসে গেছো? তুমি কি আমার জন্য মিষ্টি এনেছো? তাড়াতাড়ি পুটলিটা খোলো না। সীমা কাঁপতে থাকা হাতে পুটলি খোলে, আর তখনই আশ্চর্য ঘটনা ঘটে। সেই পুটলিতে প্রচুর রঙিন মিষ্টি, লাড্ডু, জিলিপি, প্যাড়া, কচুরি আর সুস্বাদু খাবারে ভর্তি ছিল। তার ছেলে আনন্দে লাফিয়ে ওঠে এবং মিষ্টি খেতে শুরু করে। ওমা, এখানে এত মিষ্টি, লাড্ডু, সন্দেশ কি করে এলো? এখানে তো চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির গুঁড়ি ছিল। সীমা বুঝতেই পারছে না এটা কেমন করে হলো। তারপর সীমা ধীরে ধীরে ঘরে ভিতর ঢুকল, কিন্তু ঘরে ঢুকে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সীমা ঘরে ঢুকে দেখল ঘরের ভিতর সোনা, রূপা, হীরা, জহরত দিয়ে ভর্তি।
শুধু তাই নয়, সীমার স্বামী যে কিনা কয়েক বছর ধরে বিছানায় শুয়েছিল, সে এখন সম্পূর্ণ সুস্থ। কি ব্যাপার স্বামী, আমাদের ঘরে এত সোনা দানা হীরা জহরত কোথা থেকে এলো? আর আপনি সুস্থ হয়ে নিজের পায়ে কিভাবে দাঁড়িয়ে আছেন? আমিও তো তাই ভাবছি সীমা। আমি তো বিছানা থেকে উঠতেই পারতাম না, সেই আমি কিনা এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছি। আর আমাদের ঘরে এত সোনা দানা কিভাবে এলো, কিছুই তো বুঝতে পারছি না। তাদের ছোট্ট ছেলেটাও এসব দেখে হতভম্ব হয়ে গেছে। সে প্রশ্নের উপর প্রশ্ন করছে এসব কিছুর জানার জন্য। তারপর সীমা তার ছেলে ও স্বামীকে সব ঘটনা খুলে বলল। এসব কিছুই ওই সাধু বাবার কৃপা। আমি তো রাধার বাড়ি থেকে চিনির গুড়া আর মিষ্টির গুড়ি নিয়ে বাড়িতে ফিরছিলাম। পথে দেখা হলো এক সাধু বাবার সাথে। তার কাছে আমি আমার সব অসহায়ত্বের কথা খুলে বলেছিলাম। তিনি হয়তো সব শুনে আমার উপর দয়া করে এগুলো দিয়েছেন। ওই দিনের পর সবকিছু বদলে গেছে। যে পরিবার দারিদ্রতার সাথে লড়াই করছিল, হঠাৎ করেই তাদের ঘর খুশিতে ভরে উঠল। তারপরের দিন তারা গ্রামের এক নতুন সুন্দর ঘর কিনে নিল এবং সেখানেই থাকতে শুরু করল। 3 দিন হয়ে গেল। সীমা তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। তাদের জীবন যেন স্বর্গের এক টুকরো নগর। সীমার স্বামীও সম্পূর্ণ সুস্থ হয়ে আবার তার কাজ করতে লাগল। অন্যদিকে রাধা বসে বসে ভাবছে, 3 দিন হয়ে গেছে, তাও সীমা কেন কাজে আসছে না। তারপর রাধা তার চাকরকে ডেকে বলল, আরে শুনো, আমার বড় বোন 3 দিন ধরে কাজে আসছে না, গিয়ে দেখো তো কি হয়েছে। তারপর চাকর বড় বোনের বাড়িতে গিয়ে দেখল সেখানে মস্ত বড় এক দালান। তার স্বামী সুস্থ হয়ে খেতে কাজ করতে যাচ্ছে। এই দেখে চাকরের চোখ ছানা বড়া হয়ে গেল। হে, আমি কি দেখছি? এত বড় দালান! আর ওনার স্বামী বা সুস্থ হলো কেমন করে? চাকর দ্রুত রাধার কাছে ছুটে গেল। দিদি, আমি গিয়েছিলাম আপনার বোনের বাড়িতে। সেখানে গিয়ে দেখি একটা মস্ত বড় দালান বাড়ি। তারা অনেক ধনী হয়ে গেছে। কি? সীমা দিদির দালান বাড়ি? এ কেমন করে সম্ভব? সেদিনও তো যাওয়ার সময় আমি কিছু চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির গুঁড়ি দিয়েছিলাম। তবে রাতারাতি এত বড় লোক কিভাবে হয়ে গেল? তারপর সন্ধ্যায় যখন রাধার স্বামী ঘরে এলো, রাধা সব ঘটনা তার স্বামীকে খুলে বলল। হ্যাঁ গো, শুনছ? সীমা দিদি নাকি বড় দালান ঘর করেছে। তারা নাকি অনেক ধনী হয়ে গেছে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। তোমার বোন অনেক কষ্ট সহ্য করেছে, এবার একটু শান্তিতে থাকতে পারবে। রাধা মনে মনে ভাবতে লাগল, যেভাবেই হোক এই রহস্য সে বের করবেই। পরের দিন সকালে রাধা সীমার বাড়ি গেল। দিদি, তুমি রাতারাতি এত ধনী কিভাবে হলে? রাধা, তুই যে আমাকে প্রতিদিন বাসি আর নষ্ট খাবার দিতি, সেগুলোতে আমার খুব কষ্ট হতো। তাই সেদিন জামগাছের নিচে বসে কাঁদছিলাম। একটু পরে সেখানে এক সাধু বাবা আসে। তিনি আমার কষ্টের কথা জানতে চান। আমিও সব ঘটনা তাকে খুলে বলি। তারপর বাড়ি এসে এই সব কিছু দেখতে পাই। এই কথা শুনে রাধার মনে হিংসা চেপে বসল। সে মনে মনে ভাবতে লাগল, তাকে আরও ধনী হতে হবে, যেভাবেই হোক। শুনছ, আমি সব জেনে গেছি যে দিদি কিভাবে এত বড় লোক হয়েছে। আমি যে রোজ দিদিকে খারাপ খাবার দিতাম, দিদি এক সাধু বাবাকে সেসব কিছু বলেছিল, আর সাধু বাবা দিদিকে রাতারাতি ধনী করে দিয়েছে। আমাকেও দিদির চেয়ে বড় লোক হতে হবে। আরে পাগলি, আমাদের তো অনেক আছে। আরও ধন দিয়ে তুমি কি করবে? বেশি লোভ করা কিন্তু ভালো নয়। লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। রাধার স্বামী তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাধা কিছুই শুনল না। ওই দিনই দুপুরের দিকে রাধা আবার বড় বোন সীমার বাড়ি গেল। দিদি, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। আমার স্বামীর ব্যবসায় অনেক লস হয়েছে। আমাকে তোমার বাড়িতে কাজে রাখবি দিদি? আরে রাধা, তুই তো আমার আপন বোন। আমি তোকে সব কিছু দিয়ে সাহায্য করব। আমার বাড়িতে তোর কাজ করা লাগবে না রে পাগলি। না না দিদি,
আমার টাকার সাহায্য লাগবে না। আমি তোমার বাড়িতে সব কাজ করব। তুমি যেভাবে আমার বাড়িতে কাজ করতে, ঠিক সেভাবে। তার বদলে তুমি আমায় কিছু খেতে দিও, তাতেই হবে। সীমা রাধার সব চালাকি বুঝে যায়, কিন্তু সীমা রাধাকে আর মানা করেনি। ঠিক আছে রাধা, তুই যা ভালো মনে করিস তাই হবে। রাধা প্রতিদিন সীমার বাড়িতে কাজ করতে আসত। এর বদলে সীমা ভালো ভালো খাবার দিত, কিন্তু রাধা তা নিতে চায়নি। দিদি, আমি যেমন তোমায় বাসি পচা নষ্ট খাবার দিতাম, তুমিও আমায় তেমন খাবারই দিবে। রাধার জোড়াজড়িতে সীমা রাধাকে বাসি খাবার দিতে বাধ্য হয়। অনেক দিন কেটে গেল। রাধা মনে মনে ভাবল, অনেক দিন তো হয়ে গেছে, এবার সাধু বাবার কাছে যাওয়া যাক। আমি দিদির চেয়েও অনেক ধনী হয়ে যাব। উফ, আমার যে আর তর সইছে না। তারপর রাধা সেই জাম গাছের নিচে গিয়ে কান্না জুড়ে দিল। সেখানে এক সাধু বাবা এসে উপস্থিত হল। বাবা, তুমি এসেছ? এবার জলদি জলদি আমাকেও ধনী করে দাও তো। ওরে লোভী মেয়ে, তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? তোর লোভ এতটাই বেড়ে গেছে যে তুই তোর নিজের বোনের সাথে হিংসা করছিস। তুই আমার কাছে গরিব সেজে এসেছিস? ঠিক আছে, তোকে আমি অভিশাপ দিলাম, তুই আজ থেকে সারা জীবন গরিব হয়েই থাকবি। এই শুনে রাধা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। ঘরে ফিরে সে দেখল তার সব কিছু শেষ হয়ে গেছে। তার এত বড় ঘর কুঁড়ে ঘরে পরিণত হয়েছে। তার স্বামীর সব ব্যবসা শেষ হয়ে গেছে। আরে রাধা, এ কি হয়ে গেছে? আমাদের এত বড় ঘর কুঁড়ে ঘর হয়ে গেল কেমন করে? তারপর রাধা তার স্বামীকে সব ঘটনা খুলে বলল। দেখছো, তোমায় আমি আগেই বলেছিলাম বেশি লোভ করো না। তোমার এই লোভ আমার সারা জীবনের মেহনতকে মাটিতে মিশিয়ে দিল। জানি না আমি কি পাপ করেছিলাম যে তোমার মতো এমন লোভী মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। রাধা তার এই লোভের জন্য স্বামীর ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল।